নমস্কার, বাংলা স্ফিয়ারের প্রথম ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত 27শে জুন ট্রাম্পের সঙ্গে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটা বিতর্ক হয়েছিল। সেই বিতর্কের পরে একেবারে দলমত নির্বিশেষে সবাই বলেছিলেন যে এই যা প্রেসিডেন্টের চেহারা দেখছি তাতে তিনি আর বেশি দিন টিকলে হয়, এবং যে যেভাবে পারে তার এই ধ্যারানোটাকে বিশ্লেষণ করেছিল। তারপরে আজকে প্রায় পক্ষকাল কাটতে চলল, কিন্তু এখনও পর্যন্ত আমেরিকান মিডিয়া, সেটা প্রিন্ট মিডিয়া হোক কিংবা ভিজুয়াল মিডিয়া হোক, সেখানে শুধু একটাই বিষয় চর্চিত হচ্ছে, সেটা হলো আমাদের প্রেসিডেন্টের স্বাস্থ্য সত্যিই কীরকম। তিনি কি সত্যি আবার প্রেসিডেন্ট রিনমিনেশন নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি রণভঙ্গ দেবেন? আচ্ছা, তিনি যদি এ কাজ করেন তাহলে তার নিজের দল ডেমোক্রেটিক পার্টিতে তিনি কি আগের মতো স্বতঃস্ফূর্ত নিরঙ্কুশ সমর্থন পাবেন, না একটা অংশ রেগে যেতে পারে বা বসে যেতে পারে? সব মিলিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা দেখে আমার ওই অমিতাভ বচ্চনের 2011 সালে রিলিজ হওয়া ছবিটা মনে পড়ে গেল, বুড্ঢা হোগা তেরা বাপ। যদি উপায় থাকতো, জো বাইডেন অনেকবার চেষ্টা করছেন নানাভাবে, কখনো ইন্টারভিউ দিয়ে, কখনো রেডিওতে সাক্ষাৎকার দিয়ে, কখনো প্রেসের সঙ্গে দেখা করে, কখনো দলীয় সমাবেশে যোগ দিয়ে, যে না ওটা হচ্ছে ওয়ান নাইট ডিজাস্টার, তার বাইরে এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। কিন্তু তা সত্ত্বেও বুড়ো 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 ভাম, আমরা বাঙালি হলে যা বলতাম, ইংরেজিতে তো বুড়ো ভাম বোধহয় কেউ বলে না। আমার মনে হচ্ছিল যে বাইডেন না বলে বসেন যে এই তোমরা কি করছো, বুড্ঢা হোগা তেরা বাপ। আমার 81 বছর বয়স, তো কি হয়েছে? 81 বছর বয়সে কি আমার চলৎশক্তিহীন হয়ে পড়েছে? আমার কি মগজ কাজ করছে না? আমি কি গত 3.5 বছর ধরে আমেরিকাকে সঠিক পথে পরিচালিত করিনি? আমার নেতৃত্বে হোয়াইট হাউসে যে ধরনের শৃঙ্খলা এবং আনুগত্য আমরা দেখিয়েছি, তার কোনো তুলনা কি ট্রাম্পের জমানায় ছিল? সুতরাং এই সব প্রশ্ন উঠতেই পারে, উঠছেও। কিন্তু আজকে দেখছিলাম অ্যাসোসিয়েটেড প্রেস প্রায় প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে আমেরিকাতে কি হচ্ছে এক্স্যাক্টলি, সেটা একটা চমৎকার বর্ণনা দিয়েছে তাদের আজকের স্টোরির ইন্ট্রোতে। এপি লিখছে, ইন্টারনাল ড্রামা ফুল স্টপ, লিকস ফুল স্টপ, সেকেন্ড গেসিং ফুল স্টপ, the pressure and chaos swirling since Joe Biden's disastrous debate performance is causing cracks in a White House that until now had been marked by discipline and loyalty. একেবারে তাই। ট্রাম্পের আমলে হোয়াইট হাউসটাকে মনে হতো যেন পাগলা গারদ। কে কি করছে, কে কি বলছে, তার কোনো ঠিক ছিল না। কোনো বিষয়ে একটা নীতি চূড়ান্ত হওয়ার বহু আগে থেকেই সেটা মিডিয়াতে লিকড হয়ে যেত, এবং প্রায়শই আমরা ট্রাম্পকে দেখতাম তিনি প্রেসকে ডেকে যা মুখে আসে তাই বলে গালাগাল করতেন। সেই তুলনায় এই জো বাইডেনের নেতৃত্বাধীন হোয়াইট হাউস অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ, অনেক বেশি সভ্য, এবং তাদের নেতার প্রতি একেবারে দারুণ আনুগত্য সম্পন্ন। সেখানে যদি চিড় ধরে থাকে তাহলে অবশ্যই সেটা জো বাইডেনের পক্ষে চিন্তার ব্যাপার। এতদিন পর্যন্ত হোয়াইট হাউসের ভিতর থেকে জো বাইডেন সম্পর্কে ভালো মন্দ কোনো রকম মন্তব্যই বাইরে আসেনি।
আমরা লক্ষ্য করেছি যে তার যারা স্টাফ আছেন তারা যা নিজেদের মধ্যে যা আলোচনা করেন, হয়তো প্রেসিডেন্টের ভালো মন্দ নিয়েও আলোচনা করেন, কিন্তু একটা ব্যাপার তারা নিশ্চিত করেন যে একটা কথাও যেন বাইরে না আসে। সেই অবস্থাটায় হঠাৎ বদলে গেছে, এতটাই বদলেছে যে হোয়াইট হাউসের যিনি প্রেস সেক্রেটারি কেরিন জন পিয়ার, তিনি এই মঙ্গলবার স্বীকার করেছেন যে it has been an unprecedented time, she said, of scrutiny of the president. We are meeting a new moment that has never really existed before. কবে 1776 সালের পর থেকে কত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, পরাজিত হয়েছেন, ভোটে দাঁড়িয়েছেন, কিন্তু ঠিক ভোটের মুখে, যদিও ঠিক ভোটের মুখে বলা ঠিক হবে না, ভোট হবে নভেম্বর মাসে, এইটুকু বলাই যায় যে রিপাবলিকান কনভেনশন এবং ডেমোক্রেটিক কনভেনশন যেখানে প্রার্থী চূড়ান্ত হবে সেগুলো হতে আর খুব বেশি বাকি নেই। এমন একটা সময়ে যে কর্তব্যরত প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে দেশব্যাপী এই আলোচনা, জল্পনা, নানাবিধ তত্ত্ব হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে ওয়াশিংটনের, এইরকম পরিস্থিতি সত্যি আসেনি। এখন এই রকম পরিস্থিতি যে তৈরি হলো তার জন্যে জো বাইডেন নিজেও দায়ী। তিনি প্রথম দিকে ডিবেট থেকে মঞ্চ থেকে নামার পরেই বেশ কিছুক্ষণ তাকে দেখা গেল, 2 দিন 3 দিন তিনি একদম ডিনায়াল মোডে চলে গেলেন। তিনি এমন ভাব দেখালেন যে তিনি এমন কিছু খারাপ করেননি। তিনি বললেন যে না, আই হ্যাভ ডান রিজনেবলি ওয়েল। তারপরে যখন বিতর্কের প্রসঙ্গ এলো তখন তিনি বললেন, ওয়ান ক্যানট ডিবেট উইথ এ লায়ার। সেটা বললে তো হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট অনুষঙ্গ যদি কিছু থাকে তাহলে যুযুধান 2 শিবিরের 2 প্রধান সেনাপতির মধ্যে বাকযুদ্ধ। সেই যুদ্ধে কে এগিয়ে থাকে, কার শরীরের ভাষা কেমন, কার কথাবার্তা যুক্তিসঙ্গত, কার কথা শুনলে দেশবাসী নিশ্চিত বোধ করতে পারে, তার উপরে অনেকখানি পছন্দ অপছন্দ, চূড়ান্ত পছন্দ অপছন্দ ব্যালটের প্রতিফলিত হয়। কিন্তু যদি দেখা যায় যে একজন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন ভাঁড়ের সঙ্গে বিতর্ক করতে এসে কখনো তোতলাচ্ছেন, কখনো চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ছেন, কখনো কি বলছেন তাল জ্ঞান রাখতে পারছেন না, মিলিয়নকে বিলিয়ন, বিলিয়নকে মিলিয়ন বলে চালিয়ে দিচ্ছেন, সব মিলিয়ে এমন একটা নিজের ছবি সেদিনকে বাইডেন গোটা দেশবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে পেশ করেছেন যে হয় এখন তিনি সেই কারণেই একেবারে হয় হাসির পাত্র, নয় উপহাসের পাত্র, নয় যাদের রাজনৈতিক ভবিষ্যৎ বা কর্ম ভবিষ্যৎ এই বাইডেনের থাকা না থাকার উপর নির্ভর করে, তারা সবাই হতচকিত, স্তম্ভিত, একটা কি হয় ভাব। এটা ঠিক যে 27 তারিখের অব্যবহিত পরে বাইডেন লড়াইয়ে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে যেরকম জল্পনা শুরু হয়েছিল তাতে অবশ্যই এতদিন পরে বেশ কিছুটা ভাটার টান লেগেছে, কিন্তু বন্ধ তো হয়নি। প্রথম দিকে বাইডেন চেষ্টা করলেন যে ফুৎকারে উড়িয়ে দিতে, না তোমরা যেটা বলছো সেটা মোটেই ব্যাপার নয়। তারপরে দেখা গেল তিনি হঠাৎ দিন কয়েকের ছুটি নিয়ে ক্যাম্প ডেভিডে চলে গেলেন। তার স্ত্রী, তার পুত্র এবং ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে 2-3 দিন ধরে সলা পরামর্শ করলেন। তখন এই জল্পনায় আরো নতুন করে ইন্ধন হলো
তাহলে বোধহয় জো বাইডেন স্থির করে ফেলেছেন তিনি আর ভোটে লড়বেন না। সেই ব্যাপারেই একটা পারিবারিক শিলমোহর নিতে তিনি ক্যাম্প ডেভিডে গেছেন। সেখান থেকে ফিরে এসে দেখা গেল যে না, যা ভাবা গিয়েছিল ঘটেছে ঠিক তার উল্টো। বাইডেনের পরিবার তাকে পরিষ্কার বলেছে যে না, ইউ মাস্ট স্টে ইন দ্য ফাইট, এবং তোমার উচিত ওই একটা রাত্রিরের ব্যর্থ পারফরমেন্সকে সব কিছু যাতে ছাপিয়ে না যায়, সেই মেসেজটা আমেরিকানদের কাছে ধীরে ধীরে পৌঁছে দেওয়া। ক্যাম্প ডেভিড থেকে ওয়াশিংটনে ফেরার পর থেকে আমরা জো বাইডেনের আরেকটু অ্যাগ্রেসিভ চেহারা দেখতে শুরু করলাম, এবং ডিনায়াল মোড থেকে তিনি স্বীকৃতির মোডে, সত্য কবুল করার মোডে চলে এলেন। তিনি প্রথমে তার দলের একটা কনভেনশনে গিয়ে বললেন যে ইয়েস, ইট ওয়াজ এ ব্যাড নাইট। কখনো বলে তার আগে বলেছিলেন যে তিনি নাকি দুবার গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চক্কর দিয়ে এসেছিলেন, ফলে হি ওয়াজ ব্যাডলি জেট ল্যান্ড। সেটাও যে ঢপ, সেটা সঙ্গে সঙ্গে আমেরিকান প্রেস ধরে ফেলেছিল, কেননা তার আগে তার সর্বশেষ বিশ্বভ্রমণ হয়েছিল 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ পরে কারুর 5-7টা বা 10টা টাইম জোনের মধ্যে ফ্লাই করার জন্য জেট ল্যাগ হয়, এটা আমেরিকানদের খাওয়ানো একটু কঠিন। এমন একটা সময় যখন দেখা যাচ্ছিল যে একটা শাক দিয়ে মাছ ঢাকার একটা অবিশ্বাস্য চেষ্টা করতে গিয়ে বাইডেন আসলে নিজের কবর নিজেই খুঁড়ছেন, এবং একটু একটু করে লোকের মনে সন্দেহ, যেটা সন্দেহ ছিল সেটা এখন সত্য বলে প্রতিভাত হচ্ছে, তখন তিনি হি চেঞ্জ হিজ গিয়ার। তারপরে তিনি বলতে শুরু করলেন যে হ্যাঁ, সেদিনকে রাত্রিরে সত্যিই আমার পারফরমেন্স খুব ডিজাস্ট্রাস হয়েছে, এবং স্বীকার করলেন যে দ্যাট ওয়াজ এ ভেরি ব্যাড নাইট। তারপর থেকে একেবারে আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে, একদিকে ডেমোক্র্যাট শিবির, অন্যদিকে মিডিয়া। বাইডেন বলছেন বটে যে তিনি ফিট, এবং একথা মনে করার কোনো কারণ নেই যে আগামী 4 বছর তার হাতে আমেরিকার শাসনভার থাকলে কোনো রকম অসুবিধা হবে। কিন্তু ওই যে একেবারে গোড়ায় তিনি দুগ্ধপাত্রে গোচনা ঢেলে দিয়েছিলেন, ফলে তিনি যাই করুন না কেন, যাই বলুন না কেন, আত্মপক্ষ সমর্থনে যা খুশি বলুন, লোকে অন দ্য ফেস অফ ইট বিশ্বাসই করছে না। ডেমোক্র্যাটদের মধ্যে 2-4 জন একেবারে পাবলিকলি বলে দিয়েছেন যে বাইডেনের উচিত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো। যেসব ধনকুবের এই প্রেসিডেন্সিয়াল ভোটের সময় ডেমোক্র্যাটদের প্রচুর অর্থ সাহায্য দেন, তাদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে এসে একই কথা বলেছেন যে জো বাইডেন বাই বাই। আবার ডেমোক্রেটিক পার্টির মধ্যে দেখা গেল গতকালই হোয়াইট হাউসেই ডেমোক্র্যাটরা নিজেদের মধ্যে বসে একটা রুদ্ধদ্বার বৈঠক করলেন। সেই বৈঠকে কি হলো সে কথা কেউ বাইরে এসে খোলাখুলি বললেন না। ক্যাপিটল হিলেও দেখা যাচ্ছে যে ডেমোক্র্যাটিক সেনেটররা তারাও একই রকমভাবে দ্বিধা বিভক্ত, তারা বুঝে উঠতে পারছেন না যে তাদের ঠিক কী করা উচিত। এইরকম একটা অবস্থায় সত্যি এটা ওই প্রেস সেক্রেটারি ঠিকই বলেছেন যে ইট ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড টাইম, এমন একটা সময় যা সত্যি কোনোদিন এর আগে আমেরিকার ইতিহাসে কেউ ভাবেনি। তারপরে আরও একটা জিনিস যেটা মানুষের মনে সন্দেহের উদ্রেক করছে, সেটা হচ্ছে প্রেসিডেন্টের পুত্র হান্টার বাইডেন সেই যে ক্যাম্প ডেভিডের পর থেকে বাবার সঙ্গে হোয়াইট হাউসে এসেছেন,
তিনি হোয়াইট হাউসেই রয়ে গেছেন। এটা কেন আশ্চর্যের? না, তার বিরুদ্ধে ওই বন্দুক রাখার মামলায় এখনো 3টে ফেলনি চার্জের রায় বেরোবে যে কোনো দিন। এবং অনেকেই মনে করছেন যে হান্টার বাইডেনের এই মুহূর্তে হোয়াইট হাউসে বেশি ঘোরাফেরা করা উচিত নয়। তো কে কার কথা শোনে? পুত্রবৎসল বাবা তাকে থাকতে বলেছেন, এবং সে যেহেতু আছে, অতএব তাদের মনে প্রশ্ন হচ্ছে যে নিশ্চয়ই বাইডেন নিরাপত্তার অভাব বোধ করছেন এতটাই যে স্ত্রী পাশে থাকলে হচ্ছে না, পুত্রকেও সঙ্গে রাখা দরকার। তবে সবচেয়ে যে নক্কারজনক ঘটনাটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ঘটিয়েছে সেটা হলো একটি রেডিও স্টেশনের, 2টি রেডিও স্টেশনের অ্যাঙ্কারদের তারা আগে থেকে প্রশ্নপত্র পাঠিয়ে দিয়ে বলেছেন দয়া করে এই প্রশ্নগুলোই প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবেন। এবং সেই 2জন ঘোষক বা ঘোষিকা বাধ্য ছাত্রছাত্রীর মতো সেই কাজ করে পরে যে তাদেরকে কথা বলা হয়েছিল সেটা স্বীকার করে নিয়েছে। এরপরে লোকে ছ্যাঁচা করছে, বলছে যে আপনারা একদিকে এই সব কাজ করে যাচ্ছেন, আবার অন্যদিকে বলছেন যে না সব কিছু ঠিক আছে। দুটো তো একসঙ্গে হওয়া সম্ভব নয়। সুতরাং বাইডেন যতটাই অ্যাডামেন্ট থাকুন না কেন, তার স্বাস্থ্যের প্রশ্নে যে ডামাডোল, চূড়ান্ত ডামাডোল ডেমোক্রেটিক পার্টিতে শুরু হয়েছে, সেটাতে কিন্তু জবনিকাপাত ঘটার তেমন কোনো রাস্তা নেই। এদিকে আপনারা সকলেই জানেন তো, আমেরিকান গণতন্ত্রের একটা সুবিধা হলো তারা বহু বিষয়ে আমাদের তুলনায় 100 গুণ বেশি ট্রান্সপারেন্ট। লাস্ট ফেব্রুয়ারি মাসে একটা কমপ্লিট হেলথ চেক আপ হয়েছিল বাইডেনের। সেটা হয়েছিল ওই হোয়াইট হাউসে প্রেসিডেন্টের চিকিৎসা সংক্রান্ত ভারপ্রাপ্ত যিনি চিকিৎসক আছেন তার নেতৃত্বাধীন একটা দল চিকিৎসা করেছিল। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের সমস্ত কিছুর পরীক্ষা নিরীক্ষার পরে তারা যে বিস্তারিত রিপোর্টটা দিয়েছিলেন, মেডিকেল রিপোর্ট, সেটাও ঠেলায় পড়ে হোয়াইট হাউস আজ খবরের কাগজকে দিয়ে দিয়েছে। কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতা এতটাই নেমে গেছে যে অন্য ডাক্তাররা বলছে যে না, হোয়াইট হাউসের ডাক্তারদের দেওয়া সার্টিফিকেট সেটা কতটা সত্য প্রতিফলিত হচ্ছে আর কতটা সত্য গোপন করা হচ্ছে সেটা তো আমরা জানি না। অতএব একটা নিরপেক্ষ মেডিকেল বোর্ড গঠন করে তাদেরকে দিয়ে চিকিৎসা করানো হোক। সবচেয়ে বড় কথা হচ্ছে গত কয়েকদিনের মধ্যে দেখা গেছে যে একজন নিউরোলজিস্ট প্রায় প্রত্যহ হোয়াইট হাউসে এসেছেন। যখন জিজ্ঞেস করা হয়েছে প্রেস সেক্রেটারিকে, তিনি চেঁচামেচি করে সেটা অস্বীকার করেছেন। এবং এত ঘন ঘন একজন নিউরোলজিস্ট আসছেন কেন, সেটাকে কেন্দ্র করে যে জল্পনা, তার কেন্দ্রবিন্দুতে আছে একটাই আশঙ্কা যে তাহলে কি জো বাইডেনের পার্কিনসন্স ডিজিজের প্রারম্ভিক কিছু উপসর্গ দেখতে পাওয়া যাচ্ছে, তাই নিউরোলজিস্ট এসেছেন। কেননা আমেরিকার অন্য যারা ডাক্তার, যারা হোয়াইট হাউসের ডাক্তার না, তারা বারবার করে বলছেন যে জো বাইডেনকে যদি প্রমাণ করতে হয় যে তিনি সত্যিই ফিট, তাহলে তাকে তার নিউরোলজিক্যাল টেস্ট হওয়া আবশ্যক। অতএব ডাক্তাররা নিজেরাই যখন এই দাবি করছে, তখন যদি তিনি এটাকে এড়িয়ে যান, তাহলে সেটা তো একটা
মুশকিলের ব্যাপার বটেই। এবং যারা এই কথা বলছেন যে প্রেসিডেন্টের নিউরোলজিক্যাল টেস্ট হওয়া উচিত, তারা কেউ কিন্তু জো বাইডেনকে অশ্রদ্ধা করেন না, কেউ ডোনাল্ড ট্রাম্পের সমর্থকও নন। এদের মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত ডাক্তারও আছেন, যিনি এই বিষয়ে একেবারে ইন্টারন্যাশনালি ফেমাস, এবং তিনিও বলেছেন যে এটাই হওয়া উচিত, কিন্তু তার দিকে খুব একটা অগ্রগতি হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। সব মিলিয়ে একটা সম্পূর্ণ অনভিপ্রেত অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে একটা সন্ধে মার্কিন প্রেসিডেন্টের পা পচা শামুকে কেটে যাওয়ার ফলে। এই যে ঝঞ্ঝা, এই বিতর্ক, এই যে মানুষের মনে বাইডেনের স্বাস্থ্য নিয়ে এত প্রশ্ন, এই লড়াইটা আগে জিতে বাইডেনকে তারপরে ট্রাম্পের মুখোমুখি হতে হবে। 81 বছরের একজন বয়স্ক মানুষের পক্ষে একটা যেটা প্রত্যাশিত লড়াই, সেটা তো তাকে লড়তেই হতো, তার আগে তার চেয়েও কঠিন একটা লড়াইয়ের মুখে তিনি পড়ে গেলেন। এটা দেখে আমাদের একটু খারাপই লাগছে। ভালো থাকবেন। রাত্রি 9টায় আরেকটা ভিডিও করছি, অবশ্যই দেখবেন। খেতে দাও।